পাহাড়ে সন্ধে নামার আগেই আলো বদলে যায়, যেন কেউ হঠাৎ করে আকাশের রং মুছে ফেলেছে। নীল ধীরে ধীরে ধূসর হয়ে যায়, তারপর সাদা। কিছুক্ষণের মধ্যেই চারদিক ঢেকে ফেলে কুয়াশা। দৃষ্টি আটকে যায় এক অদ্ভুত শূন্যতায়। দূরে কিছু দেখা যায় না, কাছে যা আছে সেটাও ঝাপসা, ঠিক যেন কোনো শিশু ছবি আঁকতে আঁকতে হঠাৎ রাবার দিয়ে সব মুছে দিয়েছে। দিঠি কাঠের বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। নিচে তাকালেই বুকের ভেতর কেঁপে ওঠে। সোজা নিচে বিশাল খাদ, কতটা গভীর কেউ জানে না, শুধু মাঝে মাঝে নিচ থেকে ঝর্ণার শব্দ ভেসে আসে। শব্দটা এমন যেন কেউ ফিসফিস করে কথা বলছে। এই জায়গাটার নাম নীল খাদ। স্থানীয়রা বলে সন্ধ্যের পর এখানে দাঁড়ানো ঠিক না। ডিঠি এসব বিশ্বাস করে না, অন্তত এতদিন করত না। ফিল্ম ইউনিটটা এই পাহাড়ি এলাকায় এসেছে মাত্র 2 দিন। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, বড় কাঠের কটেজ, চারপাশে পাহাড়ি ফুল, পাইন গাছের গন্ধ, আর একটা অদ্ভুত নিস্তব্ধতা যেটা শহরের মানুষের গায়ে লাগে না। দিঠি লেখিকা, এখানে এসেছে শুধু পর্যবেক্ষক হিসেবে। অয়ন তার পুরনো বন্ধু, সিনেমার চিত্রনাট্যকার। দুজনেই ভেবেছিল কয়েকটা শান্ত দিন কাটাবে, কিন্তু পাহাড় কখনো শান্ত হয় না। খেতে এসো দিঠি, পিঙ্কির ডাক ভেসে আসে। খাবার ঘরটা বড়, কাঠের টেবিল, জানলার বাইরে পাহাড়, গরম ভাত, ডাল, পাহাড়ি সবজি, ডিমের ঝোল, অদ্ভুতভাবে ঘরোয়া। দিঠি খেতে খেতে লোকজনকে লক্ষ্য করে। সবাই যেন একটু বেশি চুপচাপ। হাসি আছে কিন্তু চোখে নেই। জারিনাকে দেখতে পায় না, নায়িকা, অল্প বয়সেই বড় নাম। তার ঘর কটেজের একেবারে শেষ প্রান্তে, নীল খাদের ঠিক সামনে। আজ বেরোয়নি? দিঠি জিজ্ঞেস করে। পিঙ্কি কাঁধ ঝাঁকায়। ও পাহাড়ে ভয় পায়। পাহাড়ে ভয় পাওয়ার কথা শুনে দিঠির হাসি পায়। পাহাড় এমনই, যাকে ভয় দেখাতে চায় তাকেই সবচেয়ে সুন্দর লাগে। সন্ধ্যের পর হঠাৎ বৃষ্টি নামে, তারপর আবার থেমে যায়। এই পাহাড়ের আবহাওয়া নিজের খেয়ালে চলে। রাত 8টার দিকে খবর আসে ইউনিটের একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছে। ব্রেক ফেল, পাহাড়ি রাস্তা। মুহূর্তের জন্য সবাই চুপ করে যায়। নায়ক নায়িকা থাকার কথা ছিল সেই গাড়িতে, কিন্তু তারা ছিল না। ভাগ্য ভালো, কেউ একজন বলে। দিঠির চোখ পড়ে জৈনের দিকে। জৈন চুপ করে আছে, সহকারী পরিচালক। আজ সকালেই আলাদা গাড়িতে বেরিয়েছিল। দুর্ঘটনাটা কি সত্যি দুর্ঘটনা? রাতে দিঠি মৌয়ের ঘরে ঢোকে। মৌ ড্রেস অ্যাসিস্ট্যান্ট, শান্ত সাদামাটা মেয়ে। মৌ ফিসফিস করে বলে, ওটা ভূত ছিল দিদি। চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। দিঠি ভয় পায় না, কিন্তু মৌয়ের কণ্ঠে এমন কিছু থাকে যেটা অভিনয় নয়। কথা বলতে বলতে চাদর সরে যায়। দিঠির চোখ পড়ে মৌয়ের হাতে, একটা উল্কি, M+R। দিঠি জানে না কেন, কিন্তু ওই দুটো অক্ষর তার মাথায় গেঁথে যায়। রাত গভীর হলে পাহাড়ের শব্দ বদলায়। হাওয়া যেন হাঁটে, পাতা যেন কথা বলে। দিঠির ঘুম আসে না। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে। হঠাৎ তার চোখ পড়ে খাদের দিকে। সেখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়া, খুব ধীরে নড়ছে। দিঠি উঠে দাঁড়ায়, চোখ কচলায়। ছায়াটা এক মুহূর্ত থেমে থাকে, তারপর হঠাৎ নিচে পড়ে যায়। কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই, শুধু ঝর্ণার আওয়াজ। দিঠির বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। পরদিন সকালে কেউ নিখোঁজ বলে ঘোষণা হয় না, কেউ খাদে পড়েনি, সব কিছু স্বাভাবিক। অয়ন হেসে বলে, পাহাড়ে প্রথম রাতেই সবার এমন হয়। দিঠি হাসে না, কারণ সে জানে ওটা স্বপ্ন ছিল না। শুটিং শুরু হয় জুলুখের জিগজ্যাগ রোডে। গান, ক্যামেরা, চিৎকার সব স্বাভাবিক। অস্বাভাবিক শুধু দিঠির চোখ। সে খেয়াল করে জারিনা আজও নেই, আর মৌ আজ খুব চুপ। দুপুরের দিকে খবর আসে নীল খাদের নিচে কিছু পাওয়া গেছে। একটা মোবাইল ফোন, স্ক্রিন ভাঙা, ভিতরে শেষ ভিডিওটা চালু। অন্ধকারের মধ্যে হঠাৎ আলো পড়ে কারো মুখে। সে হাসছে ধীরে ধীরে আর বলছে, নীল খাদ কাউকে ছেড়ে দেয় না। ভিডিও এখানেই শেষ। ফোনটা কার কেউ নাম বলছে না, কিন্তু দিঠি জানে এই হাসিটা সে আগে দেখেছে,
মৌয়ের চোখে। মোবাইল ফোনটা দিঠির চোখের সামনে থেকেও যেন অনেক দূরে ছিল। স্ক্রিনে ধরা পড়া হাসিটা তার মাথার ভেতরে ঢুকে বসে গেছে। এমন হাসি সে আগে দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারছিল না। শুধু মনে হচ্ছিল এই হাসির পেছনে ভয় নয়, আছে আত্মবিশ্বাস, ভয় দেখানোর আত্মবিশ্বাস। কার ফোন এটা? কেউ একজন জিজ্ঞেস করল। কেউ উত্তর দিল না। শুটিং ইউনিটে একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। পাহাড়ে নীরবতা মানে শুধু শব্দ না থাকা নয়, বরং এমন একটা চাপ যেটা কানে নয়, বুকে লাগে। জিষ্ণু ফোনটা হাতে নিয়ে বলল, হয়তো কোনো লোকাল, এখানে এমন অনেক ফোন পড়ে থাকে। দিঠি বুঝল কেউই এখন সত্যিটা জানতে চাইছে না। পাহাড়ে শুটিং মানে সময় নষ্ট করার সুযোগ নেই। দুর্ঘটনা, ভয় এসবকে পাশ কাটিয়েই কাজ চলে। কিন্তু দিঠি কাজের লোক নয়, সে খুঁটিয়ে দেখতে অভ্যস্ত। মৌ সেদিন শুটিং সেটে আসেনি। কেউ বলল মাথা ব্যথা, কেউ বলল ভয় পেয়ে গেছে। দিঠি লক্ষ্য করল কেউই মৌয়ের নাম জোরে নিচ্ছে না, যেন নাম নিলেই কিছু হয়ে যাবে। দুপুরের দিকে অয়ন দিঠির পাশে এসে দাঁড়ালো। পাহাড়ের ঢাল বেয়ে ক্যামেরা ট্র্যাক বসানো হচ্ছে, দূরে নীল খাদ দেখা যাচ্ছে। তুই সিরিয়াসলি ভাবছিস সেখানে কিছু গন্ডগোল আছে? অয়ন জিজ্ঞেস করল। দিঠি চোখ ফারালো না। ভাবছি না, বুঝছি। কি বুঝছিস? কেউ ভয়ে তৈরি করছে, কিন্তু ভয়টা আসল না নকল ওটাই প্রশ্ন। অয়ন একটু হেসে বলল, ভূত টুত বিশ্বাস করিস নাকি? আমি মানুষকে বিশ্বাস করি। ভূত হলে এত প্ল্যান করে কাজ করত না। অয়ন আর কিছু বলল না। বিকেলের দিকে জারিনাকে দেখা গেল। কাল সারাদিন ঘর থেকে বেরোয়নি। আজ গাঢ় চশমা, মুখে অদ্ভুত ক্লান্তি। সে কারো দিকে তাকাচ্ছে না, শুধু শট শেষ হলেই গাড়িতে গিয়ে বসছে। দিঠির মনে হলো জারিনা শুধু পাহাড়কে ভয় পাচ্ছে না, সে কাউকে এড়িয়ে চলছে। সন্ধ্যের আগে হঠাৎ করে কুয়াশা নামল। পাহাড়ে এমন কুয়াশা খুব পরিচিত, কিন্তু আজ সেটা যেন একটু বেশি ঘন। শুটিং বন্ধ করে দেওয়া হলো। সবাই যে যার কটেজে ফিরছে। দিঠি হেঁটে যাচ্ছিল, এমন সময় রিঙ্কি তার পাশে এসে দাঁড়ালো। জারিনার দিদি। আপনি লেখেন তাই না? রিঙ্কি বলল। হ্যাঁ। এখানে যা হচ্ছে আপনি কি মনে করেন সব ঠিক আছে? দিঠি প্রথমবার দেখল রিঙ্কির চোখে ভয়, চাপা কিন্তু গভীর। আপনি কি কিছু জানেন? দিঠি উল্টো প্রশ্ন করল। রিঙ্কি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই জায়গাটা আগে একটা ঘটনা হয়েছিল, অনেক বছর আগে। একটা ইউনিট এসেছিল। রাতের বেলা একজন পড়ে যায় খাদে, লাশ পাওয়া যায়নি। তাহলে শুটিং কেন হয় এখানে? রিঙ্কি হাসল। সেই হাসিতে আনন্দ ছিল না। পাহাড় সবকিছু ভুলিয়ে দেয়। রাতে খাওয়ার সময় মৌ আবার এলো না। পিঙ্কি বলল ও নাকি জ্বর এসেছে। দিঠির সন্দেহ আরও গভীর হল। খাওয়ার ঘরে বসে সে খেয়াল করল জৈন আজ খুব কথা বলছে, অযথা হাসছে, যেন চুপ থাকলে কিছু বেরিয়ে পড়বে। খাওয়ার শেষে দিঠি বেরিয়ে এলো। বাইরে চাঁদ উঠেছে। নীল খাদ চাঁদের আলোয় ভয়ঙ্কর সুন্দর লাগছে। দিঠি জানে না কেন, কিন্তু আজ তার মনে হলো ওখানে গেলে কিছু একটা পাওয়া যাবে। সে একা বেরিয়ে পড়ল। খাদের ধারে পৌঁছতেই হাওয়া জোরে বইতে লাগল। ঝর্ণার শব্দ আজ স্পষ্ট। দিঠি আলো ফেলল মোবাইলের টর্চে। হঠাৎ কিছু চকচক করল। একটা ব্রেসলেট, খুব পরিচিত ডিজাইন। দিঠির মনে পড়ল মৌ প্রায়ই এমন ব্রেসলেট পরে। ঠিক তখনই পিছন থেকে শব্দ। আপনি এখানে কি করছেন? দিঠি ঘুরে দাঁড়াল। অন্ধকারে জৈনের মুখ। হাঁটতে বেরিয়েছিলাম, দিঠি শান্ত গলায় বলল। জৈনের চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, এই জায়গায় রাতে আসা ঠিক না। লোকালরা বলে নীল খাদ ডাকে। কাকে ডাকে? দিঠি জিজ্ঞেস করল। জৈন একটু থেমে বলল, যাদের ভিতর ফাঁকা জায়গা আছে। এই কথা বলে সে চলে গেল। দিঠি স্লেটটা তুলে নিল। ঠান্ডা ধাতু, বাস্তব, খুব বাস্তব। ঘরে ফিরে দিঠি ডায়েরি খুলল, সব লিখে রাখল। ফোনের ভিডিও, মৌয়ের উল্কি, জৈনের কথা, রিঙ্কির ইঙ্গিত। হঠাৎ একটা নাম সে লিখল, রাহুল। কেন লিখল নিজেও জানে না, শুধু মনে হচ্ছিল M+R এর মানে কিছু আছে। রাত গভীর হলো। হঠাৎ দিঠির ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার। মেসেজে শুধু একটা লাইন, তুমি বেশি কাছে চলে আসছো। দিঠির বুকের ভেতর কেঁপে উঠল। সে জানে এটা আর পাহাড়ের গল্প নয়, এটা মানুষের গল্প। আর মানুষ পাহাড়ের থেকেও ভয়ঙ্কর। মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠা লাইনটা দিঠি অনেকক্ষণ তাকিয়ে দেখছিল। তুমি বেশি কাছে চলে আসছো। এই কথাটা হুমকি নয়, সতর্ক বার্তাও নয়।
এটা ছিল এক ধরনের স্বীকারোক্তি। কেউ লক্ষ্য রাখছে, অনেক আগেই। দিথি জানত এখন আর পিছিয়ে আসার জায়গা নেই। পরদিন ভোরে পাহাড়ে কুয়াশা ছিল না, আকাশ পরিষ্কার, বরফের চূড়াগুলো ঝকঝক করছে। এমন দিনে পাহাড় সবচেয়ে নির্দোষ লাগে, অথচ দিথির মনে হচ্ছিল এই পরিষ্কার আকাশই সবথেকে বিপজ্জনক। মৌ সেদিনও শুটিং সেটে এলো না। দিথি সরাসরি তার কটেজে গেল। দরজায় নক করেও কোনো সাড়া পেল না। ভিতর থেকে তালা দেওয়া নয়, ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ঘরের ভিতর অদ্ভুত একটা গন্ধ, আতঙ্কের গন্ধ। বিছানায় চাদর এলোমেলো, আয়নার সামনে ড্রেসিং টেবিলে মৌয়ের ফোন পড়ে আছে। ফোনটা অন। শেষ কলটা করা হয়েছিল 1 নম্বরে, সেভ করা নাম আর। ঠিক তখনই পিছন থেকে পিঙ্কির কণ্ঠ, ওকে খুঁজছেন? দিথি ঘুরে তাকালো। পিঙ্কির চোখে ঘুম নেই। মৌ কোথায়? দিথি জিজ্ঞেস করল। পিঙ্কি ধীরে বলল, ও কাল রাতেই চলে গেছে। কোথায়? বলল আর এখানে থাকতে পারছে না। দিথি জানত এটা মিথ্যে। দুপুরের দিকে শুটিং ইউনিটে হঠাৎ হইচই শুরু হয়ে গেল। জারিনা নিখোঁজ। সকালে শুটিংয়ের জন্য বেরিয়েছিল, কিন্তু গাড়ি কটেজে ফিরে এসেছে, সে নেই। এইবার আর কেউ ঘটনাটা এড়িয়ে যেতে পারল না। পুলিশ ডাকানো হলো। লোকাল থানার 2জন অফিসার এলো। তারা নিয়মমাফিক প্রশ্ন করল, কিন্তু পাহাড়ি জায়গায় নিখোঁজ মানেই তাদের চোখে একটাই উত্তর, দুর্ঘটনা। দিথি চুপ করেছিল। সে জানত পুলিশ এখনো ভুল প্রশ্ন করছে। সন্ধ্যের দিকে অয়ন দিথির পাশে এসে দাঁড়ালো। তুই ঠিক ছিলি, সে নিচু গলায় বলল। এটা প্ল্যান করা। হ্যাঁ, দিথি বলল। আর প্ল্যানটা অনেক আগে শুরু হয়েছে। রাত নামতেই দিথি সিদ্ধান্ত নিল আজ সে নীল খাদে যাবে। ভয় থাকলেও কৌতূহল ভয়কে ছাপিয়ে গেছে। খাদের ধারে পৌঁছে সে দেখল কেউ আগে থেকেই আছে। মৌ। চুল এলোমেলো, চোখে ঘোর। আপনি আসবেন জানতাম, মৌ বলল। জারিনা কোথায়? দিথি সরাসরি জিজ্ঞেস করল। মৌ হাসল, সেই হাসিটা দিথি ফোনের ভিডিওতে দেখেছিল। নীল খাদ কাউকে ছেড়ে দেয় না, কিন্তু কাউকে কাউকে আগে ডাকে। ঠিক তখনই ছায়ার মধ্যে থেকে আরেকজন বেরিয়ে এলো, জৈন। সব মিলিয়ে গেল দিথির মাথার ভিতর। M+R, মৌ প্লাস রাহুল। রাহুল জৈনের আসল নাম। তুমি ভয় দেখিয়েছিলে, ভূতের গল্প, আলো, শব্দ, যাতে কেউ প্রশ্ন না করে। জৈন ধীরে মাথা নেড়ে বলল, ভূত মানুষই বানায়। মৌ বলল, জারিনা জানত। ও পুরনো ঘটনাটা খুঁজে পেয়েছিল। এই জায়গায় আগের ইউনিটে যে ছেলেটা পড়ে গিয়েছিল, সে রাহুলের ভাই। জৈনের চোখে সেই প্রথম আগুন দেখা গেল। দুর্ঘটনা বলা হয়েছিল, কিন্তু ওকে ধাক্কা দেওয়া হয়েছিল। আর আজ তুমি প্রতিশোধ নিতে এসেছ, দিথি বলল। জৈন চুপ করে রইল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কণ্ঠ ভেসে এলো, এই নাটক এখানেই শেষ। পুলিশ। অয়ন ফোন করেছিল। সবকিছু দ্রুত শেষ হয়ে গেল। জারিনাকে নীল খাদ থেকে কিছুটা দূরে বাঁধা অবস্থায় পাওয়া গেল, বেঁচে আছে। মৌ ভেঙে পড়ল, জৈন ধরা পড়ল। পাহাড় আবার শান্ত হয়ে গেল। ফেরার দিন দিথি শেষবার নীল খাদের দিকে তাকালো। ঝর্নার শব্দ আগের মতোই। পাহাড় কিছু মনে রাখে না, মানুষই সব মনে রাখে। গাড়ি চলতে শুরু করল। দিথি ডায়েরি খুলে লিখল, সব খাদ গভীর হয় না, কিছু খাদ মানুষের ভেতরেই থাকে।